শিক্ষার্থী, বাংলা ব্যাকরণবিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। মাধ্যমিক টেস্ট পেপার ধারাবাহিকভাবে ব্যাকরণটা আমি করানোর চেষ্টা করছি, যদিও তোমাদের উত্তর দেয়া আছে, কিন্তু ব্যাখ্যা সহ আমি এখানে আলোচনা করছি, তোমরা দেখে নিতে পারো। এবং যারা একদমই ব্যাকরণটা প্রস্তুত হতে পারোনি বা তৈরি করতে পারোনি, তাদের জন্য খুবই ভিডিওটা সহায়ক হবে আশা করছি। এবং ব্যাকরণে যে 18 নম্বর থাকে, সেই 18 নম্বর যাতে ফুল 18 নম্বর পাও, সেই চেষ্টাই আমি চালিয়ে যাচ্ছি। তোমরা দেখলে অবশ্যই উপকৃত হবে। চলো, আজকে দেখো, দুর্গাপুর প্রজেক্টস বয়েজ হাই স্কুল গভর্নমেন্ট স্পন্সর অ্যান্ড এইচএস বাংলা, এই যে তোমাদের পেজ নাম্বার 9। তো এই 9 পেজে পরে যে 10-এর পেজ আছে, সেই পেজটাতে দেখো তোমরা 1-11 দেখো, শুরু করছি। দুর্গা একটা পান সেজে দিত। নিম্নরেখ পদটি হলো কর্তৃকারক, সম্বন্ধ পদ, কর্মকারক, সম্বন্ধ পদ, সম্বোধন পদ আর সম্বন্ধ পদ। দেখো, এইখানে উত্তর তোমাদের তো দেয়া আছে, কিন্তু কি করে হলো বা কেন হলো সেইটা তোমরা অনেকেই হয়তো জানো না। দুর্গা একটা পান সেজে দিত, মানে দুর্গাকে ডেকে বলছে বা দুর্গাকে একটা আহ্বান করে বলছে সে দুর্গা একটা পান সেজে দিত। তো এইখানে কর্তৃকারক হবে নাকি সম্বোধন পদ হবে নাকি কর্মকারক হবে নাকি সম্বন্ধ পদ হবে? দেখো, দুর্গা যেহেতু আহ্বান করা হচ্ছে, কাউকে ডাকা, কাউকে সম্মানসূচক শব্দ দিয়ে আহ্বান করা, যেমন মহাশয়ের এখানে বসা হোক বা মহাশয় এখানে আসুন, তারপরে হে ভগবান তুমি আর কত কষ্ট দিবে, এই যে ভগবানকে হে বলে একটা আহ্বান করা হচ্ছে, মহাশয়কে কোনো বিশেষ ব্যক্তি, গুরুজন ব্যক্তি এবং শিক্ষক, তাদেরকে মহাশয় বলে সম্বোধন করা হচ্ছে, আহ্বান করা হচ্ছে। তো এইগুলোকে বলা হচ্ছে সম্মানসূচক শব্দ বা সম্মান জানিয়ে যে শব্দগুলো ব্যবহার করা হয়, সেইগুলোকেই সম্বোধন পদ বলে। কি বলে? সম্বোধন পদ। অর্থাৎ কারো উদ্দেশ্যে কোনো বিশেষ ব্যক্তি বা যাই হোক না কেন, বিশেষ ব্যক্তি হোক বা নাই হোক, কাউকে ডেকে কিছু বলা, সেই বলাটাকেই যে শব্দ দিয়ে বলা হবে, সেই শব্দটা হলো সম্বোধন পদ। আর এই সম্বোধন পদ একটা বলে দিই, এটা কিন্তু একটা অকারক পদ। অকারক অকারক হচ্ছে দুটো আছে, এর বলেও দিচ্ছি আমি। অকারক দুটো, একটা হচ্ছে সম্বোধন পদ আর একটা হচ্ছে সম্বন্ধ পদ। দেখো, সম্বন্ধ পদ কেন, কিভাবে, সেটা আমি এর আগেও বলেছি, আগের ভিডিওটা দেখে নিতে পারো। যদি এখানের মধ্যে কোশ্চেন আসে আমি অবশ্যই সেটা বলে দেবো। দেখো, 1-12টা সমাস শব্দের অর্থ: সংক্ষেপ, মিলন, বিস্তার, সন্ধি। এখানে হবে সংক্ষেপ। সমাস কথার অর্থ হলো সংক্ষেপ। আর মিলন বা সন্ধি, এই মিলন হচ্ছে সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে কাজে লাগে, আর বিস্তার মানে হচ্ছে বাড়ানোর ক্ষেত্রে কাজে লাগে। যেমন ধরো, পিতা ও পুত্র, আমরা একসাথে কি বলি? পিতা পুত্র, তাই তো। 10 আনন যাহার, আমরা একসাথে কি বলবো? 10 আনন। তাহলে এটাকে সংক্ষেপ করে বলা হচ্ছে, সমাস কথার অর্থ হলো সংক্ষেপ। ঠিক আছে। ক, জায়া ও পতি, পতি মানে হচ্ছে স্বামী আর জায়া মানে হচ্ছে পত্নী। ঠিক আছে। তাহলে পতি পত্নীকে একসাথে কি বলে? দম্পতি বলে। জায়া ও পতি, দম্পতি। এটি যে সমাসের উদাহরণ, সেটা হলো কি সমাস? এটা তাহলে হবে দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, কর্মদ্বারয় সমাস, বহুব্রীহি সমাস। তাহলে জায়া ও আছে, ও এবং এইগুলো দিয়ে যখন দুটো পদ যুক্ত থাকবে, হ্যাঁ, তখন সেটা হবে দ্বন্দ্ব সমাস। যেমন ভাই ও বোন, ভাই বোন, মা ও বাবা, মা বাবা, এগুলো হচ্ছে সব দ্বন্দ্ব সমাসের উদাহরণ। কোনটি বাক্য নির্মাণের আবশ্যিক শর্ত নয়? দেখো, বাক্য নির্মাণের আবশ্যিক শর্ত হলো 3টে। সেই 3টে শর্ত এখানে দেয়া আছে: যোগ্যতা, আসক্তি, আকাঙ্ক্ষা। এই 3টেই হলো আবশ্যিক শর্ত। এই 3টে যদি কোথাও একটা লঙ্ঘিত হয়, তাহলে সেটাকে বাক্য বলে মেনে নেওয়া যায় না বা বাক্য বলা যায় না। তাহলে এই 3টে শর্ত থাকতেই হবে। তাহলে বাকি কে পড়ে রইল? না সমাস। সমাসটা তো বাক্যের অন্তর্গতই নয়। ঠিক আছে। তাহলে সমাস, তাহলে আবশ্যিক শর্ত নয় সমাসে, বাক্যের মধ্যে যে সমাস থাকতেই হবে তার কোনো মানে নেই, নিয়ম নেই। পিকু ভাত খায়, বাক্যটি ভাত খায় অংশটি হলো, এই ভাত খায় অংশটি হলো
বিধেয়, উদ্দেশ্য, নামপদ, সমস্যমান পদ। বাক্যের দুটো অংশ, এখানে অংশের কথা বলেছে, যখন অংশের কথা বলবে তাহলে বাক্যের দুটি অংশ কি না, একটা উদ্দেশ্য অংশ, একটা হচ্ছে বিধেয় অংশ। তাহলে উদ্দেশ্য অংশ কোনটা, কর্তা অর্থাৎ নামপদ যেটা, সেটাকেই বলা হচ্ছে উদ্দেশ্য অংশ। মানে বাক্যের মধ্যে যে নিজে কাজ করবে, কোনো ব্যক্তি বা বস্তু যাই হোক না কেন, সেই কর্তা হিসাবে কাজ বিবেচিত হবে এবং সেটাকেই বলা হয় উদ্দেশ্য। ঠিক আছে, এবারে বাকি যে অংশটা বলা হবে উদ্দেশ্য সম্পর্কে, সেইটাই হলো বিধেয়। তাহলে এখানে কার সম্বন্ধে বলা হচ্ছে না, পিকুর সম্বন্ধে বলা হচ্ছে। তাহলে পিকু উদ্দেশ্য আর ভাত খায়, তার সম্বন্ধে কি বলা হচ্ছে না, সে ভাত খায়, সে ভাত খায়। তাহলে এই যে ভাত খায়, পিকু ভাত খায়, বাক্যটির ভাত খায় অংশটি হলো বিধেয় অংশ। ক্লিয়ার? ক্রিয়ার ভাব প্রাধান্য পায় যে বাচ্চে, তা হলো দেখো কর্তৃবাচ্য, কর্মবাচ্য, কর্মকর্তৃবাচ্য আর ভাববাচ্য। এই যে ভাববাচ্যে সবসময় ক্রিয়া প্রধান থাকে, ভাববাচ্যে ক্রিয়া প্রধান থাকে, এটা সবসময় মাথায় ঢুকিয়ে নাও। আর কর্তৃবাচ্যে কর্তা প্রধান, কর্মবাচ্যে কর্মপ্রধান, আর কর্মকর্তৃবাচ্য হচ্ছে কর্মই যেখানেতে কর্তা হিসাবে কাজ করবে, সেটা হচ্ছে কর্মকর্তৃবাচ্য। আর ভাববাচ্য হচ্ছে যেখানে ক্রিয়া প্রধান। ফুরফুর করে বাতাস বইছে, এটি কোন বাচ্যের উদাহরণ? বাতাস বইছে, তোমরা এখানে অনেক সময় এটা করতে গিয়ে গন্ডগোল হয়ে যাবে। বাতাস বইছে, তাহলে এখানে কাজটা, বওয়ার কাজটা কে করছে? বাতাস। বাতাস নিজে বইছে, সে কেমন করে বইছে না ফুরফুর করে বইছে। এটা তাহলে কোন বাচ্যের উদাহরণ? তাহলে বাতাস বইছে বলেছে, তাহলে কর্তৃবাচ্য হবে এটা, বাতাস নিজে বইছে, নিজে কাজ করছে। এই হলো তোমাদের 17 পর্যন্ত যে মাল্টিপল চয়েসগুলো, সেইগুলো আমি করে দিলাম। এবার দেখো নিচের যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। দেখো নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। প্রথমেই যেটা যাচ্ছে 2-4-1, তার আমি জামিন হতে পারি। কি হতে পারি? জামিন হতে পারি। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে পারে কি হয়? কর্ম হয়, কর্ম বেরোয়। তাহলে কি হতে পারি? জামিন। তাহলে উত্তরটা মিলে গেল, কি হতে পারি না জামিন হতে পারি। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে কর্ম হয়, আর কর্ম থেকেই কর্মকারকের জন্ম, শূন্য বিভক্তি। তাহলে কর্মকারকে শূন্য বিভক্তি। এবার দেখো 2-টা, একটি দ্বিকর্ম ক্রিয়ার উদাহরণ দাও। দ্বিকর্ম ক্রিয়া মানে হচ্ছে একটা বাক্যের মধ্যে একটি বাক্যের মধ্যে দুটো কর্ম থাকবে, দ্বিকর্ম ক্রিয়া। একটি বাক্যের মধ্যে দুটো কর্ম থাকবে। তাহলে দুটো যদি কর্ম থাকে, একটা সবসময় ভেবে নেবে, সবসময় ধরে নেবে যে একটা মুখ্য কর্ম এবং একটা গৌণ কর্ম হতে পারে। যেমন বাবা আমাকে একটি কলম দিলেন, তাহলে বাবা আমাকে কি দিলেন না কলম দিলেন। কাকে দিলেন না আমাকে দিলেন। তাহলে আমাকে আর কলম এই দুটোই হচ্ছে কর্ম। কারণ কি দিয়ে প্রশ্ন করলেও কর্ম পাওয়া যায়, কাকে দিয়ে প্রশ্ন করলেও কর্ম পাওয়া যায়। তাহলে এই বাক্যের দুটো কর্ম, অর্থাৎ এই ক্রিয়ার দুটো কর্ম। একটা ক্রিয়া আছে, তাহলে ক্রিয়ার দুটো কর্ম। তাহলে এইটা হলো দ্বিকর্ম ক্রিয়া। ঠিক আছে, এবার দেখো 3-টা, দুটি সমার্থক পদ দিয়ে তৈরি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও। দুটি সমার্থক পদ, যেমন ঘর ও বাড়ি, ঘরও যা আর বাড়িও তাই, তাই তো, ঘরও যা আর বাড়িও তাই, ঘর বাড়ি, তাহলে সমার্থক শব্দ হলো। ঠিক আছে, উপমেয় পদ বলতে কি বোঝানো হয়েছে? উপমেয় পদ অর্থাৎ যার সঙ্গে তুলনা করা হয় তাকে উপমেয় পদ বলা হয়। যার সঙ্গে তুলনা করা হয় তাকে উপমেয় পদ বলা হয়। লোকটির গায়ে ভীমের মতো শক্তি, তাহলে তাহলে উপমেয় পদ কোনটা হবে? তাহলে তাহলে যাকে তুলনা করা হবে লোকটিকে, আর যার সঙ্গে তুলনা করা হবে তাকে বলে উপমিত। বোঝা গেল? তাহলে উপমেয় পদ হলো যাকে তুলনা করা হবে। বাক্যের আকাঙ্ক্ষা বলতে কি বোঝো? দেখো বাক্য নির্মাণের 3টি শর্ত, আকাঙ্ক্ষা, আসক্তি আর যোগ্যতা। তো এখানে বলেছে বাক্যের আকাঙ্ক্ষা বলতে কি বোঝো। আমি যদি একটা কথা বলি যে কালকে আমি বাজারে গিয়ে, এই পর্যন্ত যদি বাক্যটা আমি শেষ করি, তাহলে বাক্যটা কমপ্লিট হলো না, কারণ এরপরও আমার শোনার কিছু আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে বা বলার কিছু আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে। যারা শুনবে কথাটা গিয়ে
যদি কথাটা কেউ শোনে তাহলে তারা ভাবে কি বাজারে গিয়ে কি, তো বাক্যটা তো ফিনিশ করতে হবে। তো এই যে শোনার বা জানার যে আকাঙ্ক্ষা বাক্যের মধ্যে, সেইটা এখানে কমপ্লিট হচ্ছে না, পূর্ণ হচ্ছে না, সেইটাকেই বলা হচ্ছে আকাঙ্ক্ষা। অর্থাৎ বাক্যটা বলার পর যদি আরও কিছু শোনার বা বলার আকাঙ্ক্ষা থেকে যায় বা ইচ্ছা থেকে যায়, সেইটাই হচ্ছে আকাঙ্ক্ষা। ঠিক আছে? উদ্দেশ্য সম্প্রসারক বলতে কি বোঝো? আচ্ছা, উদ্দেশ্য সম্প্রসারক যদি বলি, উদ্দেশ্য তোমরা জানো কর্তা। এবারে কর্তা সম্বন্ধে যেটা বলা থাকে সেটা হচ্ছে বিধেয়, আর যাকে উদ্দেশ্য করে বলা হবে সে হচ্ছে কর্তা বা উদ্দেশ্য। এবারে রাম রাবণকে বধ করলেন। আমি বললাম রাম রাবণকে বধ করলেন। এখানে কে বধ করলেন? না রাম। তাহলে রাম হচ্ছে সরাসরি কাজটা করছে। তাহলে রাম হচ্ছে কর্তা, তাহলে রাম হচ্ছে একজন ব্যক্তির নাম, তাহলে রাম হচ্ছে উদ্দেশ্য। এবার উদ্দেশ্য সম্প্রসারক মানে এই উদ্দেশ্যটাকে আমাকে আর একটু বাড়াতে হবে, উদ্দেশ্যটাকে একটু বাড়াতে হবে। কীরকমভাবে বাড়াতে হবে দেখো, যদি বলি পুরুষোত্তম রাম রাবণকে বধ করলেন, তাহলে দেখো উদ্দেশ্যটা কি বাড়লো? একটু অবশ্যই বেড়েছে। এই যে পুরুষোত্তম রাম, বা এরকমও বলতে পারি ভগবান রাম রাবণকে বধ করলেন। তাহলে রামের আগে আমি একটা ভগবান বা পুরুষোত্তম বসিয়ে দিলাম, তো বসানোর ফলে কি হলো না উদ্দেশ্য অংশটা বেড়ে গেল। তো এই যে বেড়ে যাওয়া উদ্দেশ্যটাকে বাড়ানোই হচ্ছে উদ্দেশ্য সম্প্রসারণ। ঠিক আছে? এবার দেখো কর্তৃবাচ্য ভাববাচ্যের মূল পার্থক্য খুবই সহজ। কর্তৃবাচ্যে কর্তাই প্রধান, হ্যাঁ, কর্তৃবাচ্যে কর্তাই প্রধান। আমি ভাত খাচ্ছি। এবারে ভাববাচ্যে কী হবে না ক্রিয়া প্রধান, ভাববাচ্যে ক্রিয়া প্রধান। তাহলে আমার ভাত খাওয়া হচ্ছে, আমি ভাত খাচ্ছি বা আমার ভাত খাওয়া হচ্ছে, এগুলা ক্রিয়া প্রধান হচ্ছে। এটা এ সমস্তই তার জানা। পরেরটা এ সমস্তই তার জানা, কর্তৃবাচ্যে রূপান্তর করো। এখানে তাহলে কি করব? তাহলে কর্তৃবাচ্য তো কর্তা ডাইরেক্ট কাজ করে, তাহলে তার বলেছে, তাহলে সে এ সমস্তই জানে, এ সমস্ত সে জানে বা এসব সে জানে। তাহলে হয়ে গেল। তাহলে এইভাবে তোমরা আস্তে আস্তে শেখো এবং ধীরে ধীরে তোমাদের যে ব্যাকরণের প্রতি ভালোবাসাটা বাড়বে এবং ব্যাকরণটা শিখতেও পারবে এবং পরীক্ষাতে আসলে পারে তোমরা করতেও পারবে। এইভাবে ব্যাখ্যা দিয়ে যদি আলোচনা করা যায়, আমি দেখেছি যে অনেক স্টুডেন্টদের ক্ষেত্রেই এটা কাজে লাগে, কারণ তারা বুঝতেও পারে জিনিসটা কিভাবে কি হলো। বা শুধু তো উত্তর দেওয়া থাকলে সেটা তো মুখস্থ করে হলে হবে না। ধরো এখানে তোমাদের একটা ওই যে দ্বন্দ্ব সমাসের উদাহরণ ছিল যে জায়া ও পতি, জায়া ও পতি সমান দম্পতি, তাহলে এইটা দ্বন্দ্ব সমাস কেন হবে? আবার ওই জায়াপতি তুমি মুখস্থ করলে আর পড়ে গেল ভাই বোন, জায়াপতি তুমি মুখস্থ করলে কিন্তু পড়ে গেল ভাই বোন, কিন্তু ওই দুটোই হচ্ছে দ্বন্দ্ব সমাস, কিন্তু দ্বন্দ্ব সমাস কীভাবে হলো সেইটা তোমাকে জানতে হবে। বুঝতে পেরেছো? সেই জন্যই ব্যাখ্যা সহ আলোচনা করছি। ধীরে ধীরে শেখো, অবশ্যই তোমাদের উপকারে আসবে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।